স্পিরিচুয়ালিটির পরাকাষ্ঠা, ন্যায়, নীতি, অকর্ম তথা আমাদের এই জড়জগৎ থেকে আমাদের সোলকে লিবারেশনের জন্য প্রধান যে প্ল্যানেট তার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে তার নাম হচ্ছে শনি। সেই শনি আগামী 6 তারিখ 6 এপ্রিল তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ শতভিষা নক্ষত্র থেকে সে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার ট্রানজিশন ঘটতে চলেছে। এই ট্রানজিশন ঘটার কালে অর্থাৎ বেশ কিছুদিন সেখানে শনি অবস্থান করবে, আমি টাইম ডিউরেশনগুলো বলছি এরপরই। তারপরে সে পুনরায় শতভিষা নক্ষত্রে কিছুদিনের জন্য ফিরে আসবে। তারপরে আলটিমেটলি সে মার্গী হওয়ার পরে কিছুদিন পরে পুনরায় সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং সামনের বছর 29শে মার্চ সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সাথে নিয়েই এবং তার শেষ চরণে অর্থাৎ কর্কট রাশির চরণে প্রবেশ করা মাত্র নবাংশে সঙ্গে সঙ্গে সে তার মূল ত্রিকোণের ঘর কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। তো আমাদের আলোচনাটা আজকে সীমাবদ্ধ থাকবে শনির এই প্রথম ফেজে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, যে অবস্থানের সময়সীমাটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 এপ্রিল থেকে এই বছরের 5 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ 5 অক্টোবরের পরে শনি পুনরায় বক্রী হয়ে আবার সে আমাদের শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে মীন রাশির নবাংশেও সে প্রবেশ করবে। আমি আপনাদের টাইম ডিউরেশনটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 6/4/2024 বেলা 1:46 শনি 20 ডিগ্রি ক্রস করবে। 20 ডিগ্রি ক্রস করার সাথে সাথে শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং এই নক্ষত্রে সে প্রথম যে নবাংশটা, এই প্রথম নবাংশটা মেষ রাশির। তো মেষ রাশি, এবং আমি আপনাদের শনির গোচর যখন আলোচনা করেছিলাম মাস 4 আগে, তখন বলেছিলাম যে শনি ম্যাক্সিমাম পর্যন্ত যে ডিগ্রিটা যাবে সেটা হচ্ছে 25 ডিগ্রি 13 মিনিট 28 সেকেন্ড, সেটা 29শে জুন 2024। তো সেই ডিগ্রিটাতে যখন যাবে তাহলে প্রথম নবাংশটা সে ক্রস করে যাবে 3 ডিগ্রি 20 মিনিট, এবং 3 ডিগ্রি 20 মিনিট যখন সে ক্রস করবে সেই টাইমটা হচ্ছে 12/5/2024। অর্থাৎ এই বছরের মে মাসের 12 তারিখ শনি 23 ডিগ্রি 20 মিনিট ক্রস করবে। ক্রস করা মাত্র সে বৃষ রাশির নবাংশে প্রবেশ করবে এবং আলটিমেটলি তার 1.5 মাস পরে গিয়ে সে বক্রী হবে। বক্রী হয়ে পুনরায় সে পিছন দিকে আসতে থাকবে এবং আস্তে আস্তে সে 5 অক্টোবর সে 20 ডিগ্রিতে পুনরায় প্রত্যাবর্তন করবে এবং তার নিচে নামবে এবং সঙ্গে সঙ্গে সে রাহু নক্ষত্রে পুনরায় প্রবেশ করবে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 6 এপ্রিল থেকে 5 অক্টোবর পর্যন্ত। এই স্প্যানে স্যাটার্ন ইনিশিয়ালি যে বৃহস্পতির নক্ষত্রের 5 ডিগ্রি পর্যন্ত সে ভোগ করবে দুটো নবাংশ, সেই নবাংশের সামগ্রিক ফল কি হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট আলোচনা, আমি সেই জন্য অনেকটা আগে আলোচনাটা আপনাদের দিলাম, যাতে এই আলোচনাটার একটা দীর্ঘমেয়াদী ফল আছে আর কি। শনি মানেই সেটা দীর্ঘমেয়াদী, সেই কারণে একটু আগে দেওয়া। আমি আলোচনায় যাওয়ার আগে একটু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আপনাদের বলে দেব। দেখুন, কালপুরুষের 25 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে কালপুরুষের 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, বা যদি একদম ইন্ডিভিজুয়ালি রুম হিসাবে দেখেন তাহলে সেটা কুম্ভ রাশি 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার আছে। তো এই নক্ষত্র আমরা যখন কোনো নক্ষত্র বলি সেটা সিঙ্গেল স্টার কনস্টিলিয়েশন হতে পারে, সেটা মাল্টি স্টার কনস্টিলিয়েশন হতে পারে। তো এটা হচ্ছে 2 স্টার কনস্টিলিয়েশন, অর্থাৎ দুটো তারা মিলে এই নক্ষত্রপুঞ্জটা তৈরি করেছে।
তার নাম পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এর শেপ অনেকটা একটা সৌডের মতন, যার দুদিকেই ধার আছে। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট এখানে আপনারা মাথায় রাখবেন একটু। এর দুদিকেই ধার আছে, অর্থাৎ দুটো ফেস আছে। এই দুটো ফেসের একদিককে আমরা ব্রাইট বলি, আর এক দিকটাকে আমরা ডার্কনেস বলি। এই দুটো ফেস মিলিয়ে এই নক্ষত্রের বিস্তার আছে। এই নক্ষত্রের সাথে যে দেবতা যুক্ত আছে তাকে আমরা বলি অজেকোপাদা, অজা কে পাদা, আলাদা আলাদা করে যদি হিসেব করি। আপনাদের কাছে হয়তো একটু নামটা নতুন লাগতে পারে, কিন্তু যারা দক্ষিণ ভারতের বিভিন্ন আমাদের যে শৈব তীর্থক্ষেত্র আছে সেখানে যদি যান, তাহলে বহু মন্দিরে আপনারা অজেকোপাদার মূর্তি দেখতে পারবেন। ইভেন যেখানে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল তার আশেপাশেরও বেশ কিছু শিব মন্দির আছে যেখানে কিন্তু সেই মূর্তি খোদিত আছে। অজেকোপাদার যেটা প্রথম আইডেন্টিফিকেশন, সেটা হচ্ছে তার পা হচ্ছে একটি। যে একাদশ রুদ্র আছে, সেই একাদশ রুদ্রের মধ্যে আমাদের বজরংবলীও আছেন, তার মধ্যে অজেকোপাদাও রয়েছেন। তো একে মানে মহাদেবের একটা এক্সটেন্ডেড পোর্শন হিসাবে আমরা ধরে থাকি। যদিও এই নক্ষত্রের সাথে আমাদের ব্রহ্মদেব অর্থাৎ ভগবান ব্রহ্মা নিজে যুক্ত রয়েছেন, কিন্তু এর সাথে শক্তি হিসাবে যে ডেইটি এর সাথে যুক্ত রয়েছেন তিনি হচ্ছেন অজেকোপাদা। তো আপনারা যদি যারা বেদাস পড়েছেন, ঋগ্বেদ পড়েছেন, অথর্ববেদ পড়েছেন, যারা আমাদের আমাদের তৈত্তরীয় ব্রাহ্মণ পড়েছেন, তারা সেখানে এই ডেইটি সম্পর্কে বিভিন্ন উল্লেখ আপনারা দেখতে পারবেন। তো অনেক সময় বলা হয় যে সূর্যদেব থেকে একটা স্পার্কের আকারে পৃথিবীতে এসেছে এবং পৃথিবীর সৃষ্টির সাথে এ সার্বিকভাবে যুক্ত রয়েছে। এবং সৃষ্টি এবং আমাদের জড়জগতের সৃষ্টি এবং বিনাশ এর যে মেটেরিয়াল সোর্স যে জায়গাটা, তার সাথে এই অজেকোপাদার যুক্ত রয়েছে, এই ডেইটি যুক্ত রয়েছে। ভেরি পাওয়ারফুল। এবং আমাদের দেবদেবীদের মধ্যে এর কিন্তু একটি উল্লেখযোগ্য স্থান রয়েছে। তো সেই স্থান এই নক্ষত্র আর কি পেয়ে থাকে। এই নক্ষত্রের মধ্যে এক ধরনের বলতে পারেন একটা নির্ভীকতা এবং একটা স্থির চিত্ত মানসিকতা বর্তমান রয়েছে। মানে একাধারে এক জায়গায় টিকে থাকা, যেটা তার নির্ভীকতাকে নির্দেশ করে এবং ভয় ডরহীন, ভাবলেশহীন, তার সাথে সেখানে তার পারসিভিয়ারেন্স যেটা রয়েছে সেটাও কিন্তু তার মধ্যে অবস্থান করে। আমাদের পুরুষার্থ যদি এর সাথে দেখা হয়, তাহলে অর্থ এর সাথে যুক্ত রয়েছে। বর্ণ দেওয়া আছে ব্রাহ্মণ একে, অর্থাৎ ব্রাহ্মণ যদি কখনো অর্থের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে ব্যাপারটা মধ্যে একটুখানি আলোচনা করে নেওয়ার বিষয় আছে। শাস্ত্রে বলা আছে ষটকর্মে নিপুণ বিপ্র, বিপ্রের 6টা কাজ আছে। সেটা প্রথম কাজ হচ্ছে দান নেওয়া, তার সাথে দান দেওয়া, শুধু নেওয়া নয়, দেওয়াও। 2 নম্বর হচ্ছে শাস্ত্র পড়া, অর্থাৎ নিজে শাস্ত্রজ্ঞ হওয়া এবং তা জ্ঞান বিতরণ করা উইদাউট এনি কস্ট। 3 নম্বর হচ্ছে যজ্ঞ করা এবং যজ্ঞ করানো মানবের কল্যাণের স্বার্থে। এই 6টা কাজ করতে পারে। তো ব্রাহ্মণ যদি অর্থ উপার্জন করে, ধরুন আমাদের সবারই কিছু উপার্জন আছে, চাকরি, ব্যবসা বা যে কোনো রকম সেলফ এমপ্লয়েড, টাকা পয়সাও ব্যাংকে কম বেশি সবারই কিছু আছে। তো এটা কিন্তু মানে ব্রাহ্মণ যে ধর্ম, তার সাথে কিন্তু শাস্ত্রগতভাবে এর কোনো মিল নেই। মিল আছে, আপনি যে পরিমাণ অর্থ পাবেন সেটাকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনাকে ডোনেট করে দিতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে সমাজের খুব মুষ্টিমেয় মানুষ আছেন ব্রাহ্মণদের মধ্যে, যারা সেই অ্যাকচুয়াল জায়গাটা পজেস করে।
তো আমি তো অ্যাটলিস্ট করি না তার মধ্যে, সুতরাং বাকিদের কথা আমি বলতে পারবো না। তো এই ডোনেশন বা দান এই নক্ষত্রের একটা প্রধান কারকতা রয়েছে, এবং বৃহস্পতির সাথে নর্মালি ডোনেশনের একটা সাধারণ, কারণ বৃহস্পতি কালপুরুষের দ্বাদশ ভাবের কারকতা পোষণ করে, তো ডোনেশন এর সাথে যুক্ত থাকে, এবং এই নক্ষত্রের একটি চরণও দ্বাদশ ভাবের মধ্যে পড়ে যাচ্ছে। এই নক্ষত্র দুটো ঘর নিয়ে অবস্থান করছে, একটি কুম্ভ রাশির 3টে চরণ, অপরটি হচ্ছে মীন রাশির একটি চরণ। তো সেই হিসাবে নবাংশেও তার বিস্তার এরিস থেকে শুরু করে একদম ক্যান্সার পর্যন্ত। তো যাই হোক, এই নক্ষত্রের সাথে পঞ্চতত্ত্ব যুক্ত করা হয়েছে আকাশ, অর্থাৎ ইথার, যার সাথে এমটিনেস যুক্ত রয়েছে। দেখুন প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখবেন এখানে, ব্রাহ্মীণ, ডোনেশন, মানি, ডোনেশন, এমটিনেস, এবং ব্রহ্মা যুক্ত রয়েছে, যার কাজ হচ্ছে সৃষ্টিকার্যে, মেটেরিয়াল আমাদের যে সৃষ্টিকার্য রয়েছে এই ব্রহ্মাণ্ডে, সেটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন ভগবানের আদেশে। তো সেই হিসাবে যে পশু এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে সিংহ, অ্যানিমেল যদি বলেন লায়ন। আর যে বৃক্ষ এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে ম্যাঙ্গো, আম। এবং এই নক্ষত্রের সাথে একটা অদ্ভুত ধরনের রয়্যাল মেন্টালিটি যুক্ত আছে, যে রয়্যাল মেন্টালিটি মানে ব্রাহ্মীণ তার যে কারকতা তার সাথে বোঝায় না অ্যাকচুয়ালি। ব্রাহ্মণকে দ্বিজ বলা হলেও ব্রাহ্মণ ক্ষেত্র বিশেষে ক্ষাত্র ধর্মও পালন করতে পারে, শাস্ত্র অনুসারে বলা হয়েছে। এই জন্য তার দ্বিতীয় যে মাতা হয়, যখন তার উপবীত ধারণ হয়, দ্বিতীয় মাতা কিন্তু তিনি ক্ষাত্র ধর্ম থেকেই নেওয়া হয়। তো ক্ষেত্র বিশেষে ব্রাহ্মণ সেই কাজও করতে পারে, তার শাস্ত্রে তার অসংখ্য উদাহরণ আছে। বর্তমান সোসাইটিতে তো আমি যাচ্ছি না, কারণ এখানে এই উদাহরণের কোনো তাৎপর্য বিশেষভাবে আছে বলে আমি মনে করছি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বলছি। কিন্তু এর মধ্যে একটা রয়্যাল অ্যাটিটিউড আছে, তার কারণ হচ্ছে এই নক্ষত্রের একটি নবাংশ মীন রাশিতে রয়েছে, যেটা শুক্রের তুঙ্গস্থান। তো যেই কারণে শুক্র কিন্তু দৈত্যগুরু, সে কিন্তু ব্রাহ্মী, সেও কিন্তু ব্রাহ্মণ ধর্মই পালন করে, কিন্তু সে অ্যাকচুয়ালি শুক্র, তার রয়্যাল অ্যাটিটিউডটা থাকবে। তো এর মধ্যে এক ধরনের একটা নিষ্প্রভ অবস্থায় থাকলেও রয়্যাল অ্যাটিটিউড থাকে। তাহলে আমি একটা একটা করে অনেকগুলো গুণ এখানে আপনাদের বলেছি, এই প্রত্যেকটা গুণ এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে স্যাটার্নের ক্ষেত্রে, যখন স্যাটার্ন এর মধ্যে এন্টার করবে। আমি এক এক করে আপনাদের সেটা বলতে থাকবো, আপনারা সেটা মেলাতে থাকবেন, এবং যখন সেটা সংগঠিত হবে তখনও মেলাতে থাকবেন। আমি আপনাদের বহু মানুষের সাথে, ধরুন গত 1-1.5 মাসের মধ্যে যাদের সাথেই আমি কথা বলেছি, আমি প্রত্যেককেই বলেছি যে অন্তত এপ্রিল মাসের 3rd উইক পর্যন্ত আপনারা প্রত্যেকেই একটু আপনাদের যে সমস্ত কাজগুলো পেন্ডিং অবস্থায় হয়ে আছে সেগুলোকে একটু পেন্ডিং অবস্থায় রেখেই থাকুন। খুব বেশি এক্সপেকটেশন এই অবস্থায় রাখবেন না, কারণ তাহলে কিন্তু হিতে বিপরীত ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন কাল আপনার বিপক্ষে থাকবে, আমাদের মেটেরিয়াল কাল যখন বিপক্ষে থাকে, তখন মানুষকে বা যে কোনো প্রাণী তার তার বুদ্ধি অনুসারে সেটা করে, মানুষেরও সেটা করা উচিত, কারণ মানুষকে ধরে নেওয়া হয়েছে সব থেকে উৎকৃষ্ট বুদ্ধির প্রাণী, তার কনসেন্স লেভেল অনেক হাই। তো সেই হিসাবে সেটা তার অ্যাস্ট্রোলজি তিনি বুঝুন বা না বুঝুন, বা সেখানে তার ক্ষেত্র আছে কি না আছে সেটা নয়, সে তার পরিমণ্ডল দেখেও অনেক কিছু বোঝার মতন ক্ষমতা তার থাকা উচিত। তো যাই হোক, এই নক্ষত্রে শনি প্রবেশ করবে যখন, এবং আমি আপনাদের প্রত্যেককে বলেছি যে এই বছরের প্রথম অন্তত মাঝ বরাবর
এপ্রিলের মিড থেকে সেপ্টেম্বর, অগাস্ট এন্ড সেপ্টেম্বর পর্যন্ত সময় কিন্তু মোটামুটি ঠিকঠাক দেবে। মোটামুটি, যদিও এবছরের বৃষ্টি হওয়া বা ঠান্ডা জনিত যে সমস্ত রোগ ব্যামো হয় সেইগুলো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি থাকবে, জলের আধিক্য বেশি আছে। কিন্তু তা সত্ত্বেও বলছি যে প্রত্যেকটা বছরের যদি একটা এক্সট্র্যাক্ট তৈরি করা হয়, তাহলে কিছুটা তো আমাদের মেটেরিয়াল দিক থেকে বেটার টাইম বলা যেতে পারে। তো এই বছরের নিরিখে সে বেটার টাইমটা এই এপ্রিলের ধরুন এই মিড থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অবধি। এবং দেখুন, এই নক্ষত্রের মোটামুটি সিংহভাগ সময় এইটা অবস্থান করছে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে অবস্থান তো করছে অ্যাকচুয়ালি 5 তারিখ পর্যন্ত, তাহলে আমি সেটা বলছি না কেন? বলছি না, তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম তো যে গ্রহণ সংগঠিত হবে সেটা হচ্ছে যেদিন মহালয় আছে 2রা অক্টোবর, তার 14.5 দিন আগে। তো আমার সময় তার অন্তত 7 দিন আগে থামাতে হবে, যদি আমি খুব কার্যকরী ভালো সময় বলি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেপ্টেম্বরের মিড থেকে বৃহস্পতির গতি অত্যন্ত স্লো হয়ে যাবে এবং মঙ্গলও প্রায় টরাসের ঘরে একটা সার্টেন দূরত্ব অতিক্রম করে যাবে বা মিথুনের কাছাকাছিও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেদিক থেকেও নেগেটিভ ফল দেওয়া শুরু করবে এবং আমি এই বছরের শেষের দিকটা একটু এই দৃষ্টিকোণ থেকেই নেগেটিভ রেখেছি। শনিও আবার ব্রিং ব্যাক করবে, মেষের নবাংশে চলে আসবে এবং আস্তে আস্তে সে পুনরায় শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। তো এই সবগুলো চিন্তা করে আমি যখন জেনারেল ক্যালকুলেশনটা বলেছি তখন সেগুলোর মধ্যে তার রিফ্লেকশন ঘটেছে। আচ্ছা, আমি এবার পজিটিভ নেগেটিভ সব ফল এক এক করে আপনাদের বলতে শুরু করি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডোনেশন। মানুষের হাতে বর্তমান, আমি আজকে অনুষ্ঠান করছি 16 তারিখ, 16ই মার্চ। তো মানুষের হাতে যখন এপ্রিলের 3rd উইকের পর থেকে আস্তে আস্তে মানির সার্কুলেশন শুরু হবে, তখন থেকে মানুষের মধ্যে ডোনেশন করার একটা ভালো জায়গা তৈরি হবে। মানে সমাজের মধ্যে সে কিছুটা অংশ ডোনেট করবে যাদের সেই ডোনেশন পাওয়ার যোগ্যতা আছে। তবে আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যারা দীক্ষিত, মানে যারা ইনিশিয়েটেড অলরেডি, তারা একটু বুঝে ডোনেট করবেন। অর্থাৎ কারো কথা বা কাকে ডোনেট করা যায় বা কাদের করা উচিত অনুচিত, এটা আপনাদের রেসপেক্টিভ গুরুর সাথে কথা বলে তারপরে ব্যাপারটা করবেন। তাহলে দেখবেন জিনিসটা আরও বেশি কার্যকরী হবে সমাজের ক্ষেত্রে। অনেক বেশি লোক উপকারের বৃত্তের মধ্যে আসতে পারবে। 2 নম্বর হচ্ছে একটা ইউনিভার্সাল এক ধরনের বিশ্বাস, ফেইথ, বা ধরতে পারেন এক ধরনের ফ্র্যাটার্নিটির কিন্তু জায়গা তৈরি হবে এবং মানুষ প্রচুর চ্যারিটেবল ওয়ার্ক করবে প্রচুর পরিমাণে, যার যার যে লেভেলের ক্ষমতা রয়েছে। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে মানুষ যে সামাজিক যে ন্যায়, যেটাকে সোশ্যাল জাস্টিস বলা হয়, সেটা মানুষ কিন্তু খুব সাধারণভাবেই পেয়ে থাকবে। বিশেষত দেখবেন যে বুধ যখন ডাইরেক্ট হয়ে যাবে 25শে এপ্রিলের পর থেকে এই সোশ্যাল জাস্টিস পাওয়ার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে অনেকটা বাড়বে এবং সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট সেপ্টেম্বর মাসের 8-10 তারিখ পর্যন্ত আপনারা সারা পৃথিবীর বিভিন্ন ইনসিডেন্ট দেখতে পারবেন। এবং সমাজে অনেক মানুষ যারা জ্ঞানী গুণী এবং অত্যন্ত বিবেকবান, বিচক্ষণ এবং বিদ্বান মানুষ, তারা কিন্তু সমাজের অনেক সোশ্যাল কাজে এগিয়ে আসবে এবং সেটাতে তারা বেশ একটা মিডিয়েটারের ভূমিকা নিয়ে সেই ব্যাপারটা কিন্তু খুব নিরপেক্ষভাবে বিষয়টি সলভ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
কোনো ধর্মগুরুও সেটা করতে পারে, যে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন এবং মানুষের সংহতি মানে শান্তি সুস্থিতিতে মানে একদম নিরপেক্ষ বিচার হবে, সেটা আপনারা দেখতে পাবেন আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে। আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম, দেখবেন যে ভারতবর্ষের উত্তর অংশে ট্রাবল তৈরি হবে। আপনারা দেখবেন যে কিছুদিন মানে জাস্ট আজকেরই ঘটনা দেখলাম যে আফগানিস্তান এবং আমাদের পাকিস্তানের যে বর্ডার আছে সেখানে বেশ কিছু কনফ্লিক্ট তৈরি হয়েছে। তো এবং কনফ্লিক্ট শুধু তৈরি হয়নি, খুব বড় রকম দেখছি একটা বিমান স্ট্রাইক করা হয়েছে একটি সংশ্লিষ্ট দেশ থেকে আরেকটি দেশের ওপরে তাদের ডোমেইনের মধ্যে ঢুকে। তো সেটা নিয়ে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছে। বা আমাদের একদম নর্দার্ন পার্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভমেন্ট হয়েছে, সেটা আপনারা একটু দেখবেন, আমি এর থেকে বেশি খোলসা করছি না বিষয়টা। বা আরও উত্তর সীমান্তে দেখবেন যে যেখানে আর্মেনিয়া আজারবাইজান সাথে দীর্ঘদিন যুদ্ধ চলছে, বা রুশের সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, এই দেশগুলোর মধ্যে কিন্তু উত্তেজনার সংখ্যা বৃদ্ধি হয়েছে বিশেষ পরিমাণে। তো জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন। আমি আরও বলেছিলাম যে যেহেতু এদের গতি অত্যন্ত বেশি আছে, এই খুব একটা দীর্ঘমেয়াদী এফেক্ট এরা করবে না, কিন্তু যেহেতু এরা 29 বছর বাদে এক ঘরে আবার একত্রীকরণ ঘটেছে এদের দুজনের, সুতরাং কিছু তো এফেক্ট দিয়ে যাবে। কারণ বড় প্ল্যানেট আছে স্যাটার্ন, এবং মঙ্গলও একটা মাঝারি গোছের প্ল্যানেট তাকে ধরা হয়, বিশেষত সে যখন বক্রি অবস্থায় থাকে। এক্ষেত্রে নয়, এক্ষেত্রে তার গতি অত্যন্ত হাই আছে, 43 মিনিটের কাছাকাছি মঙ্গলের এখন গতি আছে। আচ্ছা, নাম্বার 2 যে অংশটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর যে সমস্ত দেশে ডিকটেটরশিপ আছে, কোনোভাবে ওয়ান পার্টি রুল আছে, বা ধরুন যেখানে এখনো ধরুন বিভিন্ন ডাইনেস্টিগত রুল আছে যেখানে, বা ধরুন যেখানে একটা খুব সীমিত রকম মানুষের যে রিপ্রেজেন্টেশন, তার ওপর নির্ভর করে সেখানে কোনো সেই দেশের কোনো সরকার বা সেটা পরিচালিত হচ্ছে, সেই রকম দেশে, বা আমি নাম বলছি না, আপনারা বুঝে নেবেন, আমি ইঙ্গিত করছি শুধুমাত্র। তাছাড়া বেশ কিছু আফ্রিকান কান্ট্রিজ আছে, বা আমাদের নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকার যেখান দিয়ে পাস করেছে তার ঠিক উত্তর অংশে বেশ কিছু দেশ আছে। এক্ষেত্রে আমি আপনাদের নাম বলে দিচ্ছি, যেরকম কলম্বিয়া, ভেনিজুয়েলা, এ সমস্ত দেশ আছে, ফ্রেঞ্চ গুয়ানা, এ সমস্ত পরপর দেশ রয়েছে, সুরিনাম। তো এই সমস্ত দেশের মধ্যে দেখবেন বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হবে। অর্থাৎ সমস্যা মানে সেখানকার জেনারেল মানুষ, মানে যত বেশি পাবলিক রিপ্রেজেন্টেশন হবে কোনো দেশের সরকার তৈরি করবার ক্ষেত্রে, যেরকম আমাদের দেশের সিস্টেম আছে, আমাদের সাংবিধানিক সিস্টেম আছে, আমাদের এখানে সব কিছুই একটা নির্দিষ্ট ডেমোক্রেটিক পদ্ধতিতেই সেটা প্রাদেশিক, কেন্দ্রীয়, যে কোনো ইভেন লোকাল বডি যে ইলেকশনও হয় সেখানেও সাধারণ মানুষই সেখানকার জনপ্রতিনিধিদের নির্বাচিত করে। এইরকম ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আমি আমাদের জায়গায় আসছি না। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কিন্তু এইরকম ব্যবস্থা নেই, এখনও নেই। তো সেই রকম জায়গায় কিন্তু সাধারণ মানুষ তাদের যে ক্ষোভ বিক্ষোভ কাদের মাধ্যমে জানায়? আমরা আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমেই তো জানাবো যে আমাদের কি ডিমান্ড আছে, সেটা সেই অনুসারে আমাদের সেটা প্রোভাইড করা হবে। তো সেই রকম জায়গায় কিন্তু সেই ব্যবস্থাটা ততটা পাকাপোক্ত নয়, বা আমাদের মতন করে নয়। আমরা আমাদের সাপেক্ষে বিবেচনা করে বলছি, আমরা পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি। তো সেই হিসাবে যে মনে করুন আমাদের দেশের সামনে সাধারণ নির্বাচন আসছে, সেখানে 80-85 কোটি লোক ভোট দেবে, এটা তো মানে ভাবারও বাইরে। আমেরিকা এত শক্তিশালী দেশ, এখানে যত লোক বাস করে তার 2.5 গুণের বেশি লোক আমাদের ভোট দেয়। তো কত মানুষ আছে যারা 18 বছরের নিচে, যাদের ভোটাধিকার এখনো আসেইনি, আইনগত নিয়মেই আসেনি। তো
তো তাহলে ভাবুন সেই সংখ্যাটা মানে কত, মানে প্রায় 100 কোটির কাছাকাছি। তো এই যে একটা হিউজ রিপ্রেজেন্টেশন, এরকম জায়গার কথা আমি বলছি না যেখানে খুব ক্ষয়িষ্ণু বা নেই একেবারে, তার মনোনীত কিছু লোক, রাজার মনোনীত কিছু লোক সেখানে শাসন কার্য চালাচ্ছে, সেখানে কিন্তু অ্যাজিটেশন হওয়ার যোগ রয়েছে। এবং মানুষ কিন্তু পথে ঘাটে নেমে এসে তাদের বিক্ষোভ জানাবে। অ্যাকচুয়ালি বিক্ষোভের ব্যাপারটা সব জায়গাতেই কম বেশি রয়েছে, কিন্তু যেখানে তিনি বিক্ষোভ জানানোর জন্য কোনো অথরিটি আছে, কোনো সংস্থা আছে, কোনো ব্যক্তি আছে, সেখানে সে তার কাছেই জানাবে, ব্যাপারটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে। কিন্তু যেখানে সেটা নেই, যেখানে হিয়ারিং করার কোনো মানুষ নেই, তো সেখানে ব্যাপারটা অনেক অনেক একটু বেশি পরিমাণে ছড়াতে পারে, সেই ধরনের প্রবণতা এখন রয়েছে। কিন্তু এটা খুব পজিটিভ মুভমেন্ট, কিন্তু এতে আখেরে মানুষেরই উপকার হবে। এটা কোনো নেগেটিভ অর্থে কখনো ভাববেন না যে কোনো রকম এরকম হচ্ছে, কোনো সেডেশন, এই জাতীয় কোনো রাজদ্রোহ বা এরকম কিছু হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু মানুষ নিজের অধিকারের কথা বলবে, যেখানে জাস্টিফায়েবল অধিকার আর কি, জাস্টিফাইড অধিকার। আচ্ছা, যারা বিভিন্ন হিউম্যান রাইটসের মুভমেন্ট করছেন, যারা বিভিন্ন ধরুন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, সেখানে প্রিজনার অফ ওয়্যার যারা আছেন, তারা যাতে, তাদের উপরে যাতে কোন মানবিক ব্যবহার করা হয়, যেটা আমাদের বিখ্যাত সেই জেনেভা প্রোটোকল আছে, সেই অনুসারে সব কিছু যাতে, সব পক্ষই যাতে সেটা মানা হয়, এবং তাদের একটা সময় অতিবাহিত হওয়ার পরে তাদের যাতে মুক্তির ব্যবস্থাও করা হয়, এই সমস্ত বিভিন্ন রাইট নিয়ে যারা লড়ছে, মানুষের অধিকার নিয়ে যারা লড়াই করছে, এবং যেটা লেজিটিমেট, যে অধিকার যেটা সত্যিই তিনি পাওয়ার যোগ্য। মনে করুন, আমি কিছুদিন আগে বলেছিলাম যে বৃক্ষরোপণ নিয়ে আন্দোলন হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, বা আফ্রিকার একটা দেশে তো আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের সেই নোবেল লরিয়েট মারা গেছেন আর কি, সম্ভবত 2011 সালে মারা গেছে। তার নাম ছিলেন শ্রীমতী ওয়াঙ্গাড়ি মাথাই। তিনি এবং তার সংস্থা প্রায় 3 কোটি গাছ রোপণ করেছিলেন, এবং সেখানে নাকি এখন বৃষ্টিপাতও অল্প বিস্তর হয়, এবং জমির প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে। এইরকম ধরনের যারা জনস্বার্থে মানুষের মানে এই পৃথিবীকে রক্ষা করবার জন্য যারা আন্দোলন করছেন, বিভিন্ন রকম পজিটিভ কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি রয়েছে, এবং মানুষের সার্বিক উপকার হবে। বা যারা বিভিন্ন হিউম্যান রাইটসের কাজ করেন, যে কোনো প্রকার, এটা যদি লজিক্যাল হয় এবং লেজিটিমেট হয়, সার্টেনলি তার ইফেক্ট আছে। দেখুন, আমাদের বৃহৎ সংহিতা এবং আমাদের সংহিতা বিচার, বা ধরুন আমাদের একদম মানে মহর্ষি ভৃগুর যে রচনা রয়েছে, তাতে একদম পরিষ্কার বলা রয়েছে শনি এবং বৃহস্পতি, এই যে দুটো প্ল্যানেট আছে, এরা লং টার্মে অ্যাসেট তৈরি করবার জন্য ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট। তো এই দুজন প্ল্যানেটের, যেহেতু শনি নিজে বৃহস্পতির নক্ষত্রে থাকবে, এবং বৃহস্পতি থেকে তার অবস্থান থাকবে প্রাথমিক ক্ষেত্রে তৃতীয়, অর্থাৎ শনির দৃষ্টি থাকবে কিছু দিনের জন্য, 24 দিনের জন্য, তারপরে চলে যাবে চতুর্থ দশম কম্বিনেশনে চলে যাবে, অর্থাৎ শনি থেকে বৃহস্পতি 4th, বৃহস্পতি থেকে শনি 10th। এই কম্বিনেশন সোসাইটিতে কিন্তু অল্প বিস্তর মানি ফ্লো হবে, যেটা কিন্তু আমাদের যে ইমুভেবল অ্যাসেট আছে তা পারচেসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো যারাই এই সমস্ত কাজকর্ম মনে করছেন, চিন্তা করছেন যে কোনো বাড়ি কিনবেন, কোনো জমি কিনবেন, কোনো দোকান কিনবেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, এবং কেনা হবে মানে টাকাটা রোল হবে মানে সোসাইটিতে বহু মানুষের পরোক্ষভাবে জব জেনারেশন হবে। আপনি দেখবেন এ সময় প্রচুর এরকম কাজ হবে যে কাজের দ্বারা কিন্তু জব জেনারেশন হচ্ছে। ডিফেন্স প্রোডাকশনেও কিন্তু অতিরিক্ত বৃদ্ধি শো করছে, অন্তত
সেপ্টেম্বর পর্যন্ত তো অবশ্যই, এবং খুব ম্যাসিভ কিছু প্রজেক্ট নেওয়ার কিন্তু সম্ভাবনা এ সময়ে রয়েছে। খুব বড় অঙ্কের প্রজেক্ট এ সময়ে আছে। আচ্ছা, আমাদের শনি যে বৃহস্পতির নক্ষত্রে যখন থাকবে আমাদের সারা পৃথিবীতে, তখন আমাদের যে কর কাঠামো রয়েছে, আমাদের যে ট্যাক্স স্ট্রাকচার রয়েছে, সেখানে কিন্তু একটা খুব জনহিতকর পরিবর্তন কিন্তু আসবে। বিভিন্ন দেশের ফিসকাল পলিসি, বাজেট পলিসি, বা ধরুন আমাদের যে সেক্ষেত্রে বড় রকম যে পরিবর্তন মানে শুধু এটাই নয় যে একটা চেঞ্জ করে দিলাম। পরিবর্তন মানে কর যে আদায় সেটাও বাড়বে, আবার মানুষের ওপর প্রেশারও কমবে। এটাই অ্যাকচুয়াল কোনো সুস্থ কর কাঠামোর লক্ষণ। তো সেই হিসাবে সেই ধরনের কিন্তু প্রচেষ্টা দেখা যাওয়ার একটা যোগ রয়েছে, সারা পৃথিবীতেই এটা যোগ রয়েছে। এবং যে কোনো জিনিসের একচ্ছত্র আধিপত্য, যেমন ধরুন এই মুহূর্তে রয়েছে মনে করুন মার্কিন ডলারের আধিপত্য যথেষ্ট রয়েছে, যতই অন্যান্য বেশ কিছু জায়গায় ধরুন আমাদের ইন্ডিয়ান রুপিরও আধিপত্য আস্তে আস্তে বাড়ছে, বা অন্যান্য দেশেরও আধিপত্য বাড়ছে, তা সত্ত্বেও কিন্তু মার্কিন ডলারের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আছে। এই ধরনের আধিপত্যে কিন্তু এক ধরনের অন্যান্য যে কারেন্সি আছে সেখানে কিন্তু থাবা বসাতে পারে। অর্থাৎ আধিপত্যের মধ্যে এক ধরনের ব্যালেন্স সিস্টেম তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। অ্যাকচুয়ালি সামনের বছর যখন শনি পার্মানেন্টলি বৃহস্পতি নক্ষত্রে চলে যাবে, তারপরে মীন রাশিতে যাবে, তারপরে শনির নক্ষত্রে প্রবেশ করবে, পুনরায় বৃহস্পতির নক্ষত্রে ব্রিং ব্যাক করবে, তখন এই ব্যাপারটার কমপ্লিয়েশনটা হবে। অর্থাৎ সোসাইটিতে একটা ইকুইভ্যালেন্স পুরোপুরি হবে। কিন্তু এখনও যেটা হবে সেটাও কিন্তু বেশ খারাপ নয়। আমাদের যে সমস্ত মনে করুন আমাদের শেয়ার মার্কেট আছে, আমাদের সেকেন্ডারি মানি মার্কেট আছে, স্টক মার্কেট আছে, তারপরে OTCEI আছে, ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আছে, এই সমস্ত যত আছে এই সংক্রান্ত যত আইন কানুন আছে, বা ধরুন যে সমস্ত বিদেশি মুদ্রা দিয়ে কেনা বেচা হয়, এই সমস্ত মানুষ কেনেন এখন তাদের ধরুন শেয়ার কেনা বেচার মতনই, আমি তার বেশি আর যাচ্ছি না নামগুলোর মধ্যে। তো তার ক্ষেত্রে কিন্তু বড় রকম দেখতে পারবেন একটা রিফর্ম আপনাদের সংগঠিত হবে এই সময়। এটা কিন্তু খুব পজিটিভ মুভমেন্ট আছে এদিক থেকে। এবং কিছু ক্ষেত্রে কিছু দেশ পৃথিবীর মধ্যে ডিভ্যালুয়েশনের দিকেও কিন্তু যেতে পারে। ডিভ্যালুয়েশন কেন করা হয় সেগুলো কম বেশি যারা জানেন তারা বুঝতে পারবেন। সেটার কিন্তু অনেক ক্ষেত্রে অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য তৈরি করা হয়। এরকম ডেফিসিট ফিন্যান্সিং কেন করা হয়? অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য। সেরকম ডিভ্যালুয়েশনও করা হয়, ভারত সরকারও অনেকবার করেছে, তার পেছনে কারণ আছে সঙ্গত। তো এই ধরনের মানে আমি বলছি ইকোনমিক জায়গায়, ইকোনমিক এবং ফিসকাল পলিসিতে যেগুলো পৃথিবীর বড় দেশ, ভারত এই মুহূর্তে চতুর্থ সব থেকে বড় ইকোনমি পৃথিবীর মধ্যে। তো আমাদের প্রথম যে 10 জন ইকোনমি আছে পৃথিবীর মধ্যে, তাদের ক্ষেত্রে আমি বলছি বড় রকম চেঞ্জেস আছে, যারা লায়ন্স শেয়ারটা হোল্ড করে পৃথিবীর মধ্যে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যারা বিভিন্ন ডিফেন্স রিসার্চের ক্ষেত্রে, যারা বিভিন্ন ধরুন স্পেস রিসার্চ, বা ধরুন ইন্টারকন্টিনেন্টাল বিভিন্ন অস্ত্র যারা তৈরি করছেন, এগুলো নর্মালি ডেটারেন্স হিসাবেই তৈরি করা হয়। এগুলো সবাই জানে যে এগুলো মানে প্রয়োগ কি মারাত্মক হতে পারে, কিন্তু এগুলো ডেটারেন্স হিসাবে হলেও এই সময় কিন্তু এর মধ্যে প্রচুর ম্যানিফেস্টেশন আপনারা দেখতে পাবেন, যেগুলো অনেক উন্নত ম্যানিফেস্টেশন এ সময় হবে। বা ধরুন এই ধরনের আমাদের যে অনলাইন যে সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটি আছে, বা ধরুন এখন তো আমি এই যুদ্ধের বিভিন্ন খবর যখন দেখি আর কি, দুঃখজনক হলেও তো দেখতে হয় সেগুলো। তো
তো সেখানে অনেক সময় দেখা হয় যে এই বিভিন্ন রকম সাইবার যুদ্ধ সেখানে হয়, এক ধরনের কল্পিত যুদ্ধ, যেটা হচ্ছে তার থেকে অন্য দেশের মনোবলকে আঘাত করবার জন্য বিভিন্ন রকম রচনা করা হয়, বিভিন্ন রকমভাবে তাদের হ্যাক করবার প্রবণতা থাকে। এই ধরনের যে টেকনোলজি আপগ্রেডেশন, মানে কোনো একটা দেশ আরেকটা দেশকে মনে করুন এর দ্বারা প্রতিহত করবার চেষ্টা করছে, আর অন্য একটি দেশ তার পরিবর্তে ডেটারেন্স তৈরি করছে, অর্থাৎ এই ধরনের আঘাতকে কি করে আমরা প্রতিহত করব আমাদের দেশকে দিয়ে, মনে করুন এই ধরনের আঘাত আসলে আমরা কিভাবে আমাদের ডিফেন্সটা তৈরি করব, আমরা ডেটারেন্সটা তৈরি করব, সেই ধরনের কাজ কিন্তু এখানে ভীষণভাবে পরিলক্ষিত হবে। আপনারা দেখতে পাবেন আগামী 6-7 মাসের মধ্যে এইরকম, যাদের সামান্য ইন্টারেস্ট আছে সে ব্যাপারে। তাছাড়া আমাদের যেরকম ধরুন কোস্টাল সিকিউরিটি আছে, আমাদের আমাদের যে ধরুন কোস্ট গার্ড আছে, যারা আমাদের কোস্টাল সিকিউরিটিকে দেখে। কোস্ট গার্ড কিন্তু প্রাথমিক ক্ষেত্রে নির্মাণ করা হয়েছিল সম্ভবত, আমার যতটুকু মনে হচ্ছে 1978 সালে বোধহয় এর নির্মাণ হয়েছিল। তো এটা অ্যাকচুয়াল হয়েছিল বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে গার্ড দেওয়ার জন্য, যাতে বহিরাগ কোনো শত্রু, কিন্তু এখন তার চেঞ্জ হয়ে গেছে। এখন তারা একটা প্রাইমারি একটা প্রতিষেধক হিসাবে কাজ করে, উদ্ধার কার্য, বিপদ এগুলো তো রয়েইছে বিভিন্ন রকম, এবং তাদের প্রচুর অ্যাসেট আছে, এবং সেই অ্যাসেটকে দিয়ে তারা মানুষকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকে। তো এই ধরনের জায়গায় যারা মেরিটাইম সিকিউরিটির সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ডেভেলপমেন্টের যোগ আছে, বিশেষত সার্ভিলিয়েন্সগত, যেগুলো ওপর থেকে দেখা হয় আমাদের দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশের আছে, ড্রোন আছে, প্লেন আছে, তো আমাদের দেশেরই আছে P8 আছে আমাদের, এটা দিয়ে দেখা হয়, মেরিটাইম সার্ভিলিয়েন্স করা হয়। বা ধরুন ডুবোজাহাজ যাচ্ছে কিনা সেই জন্য হেলিকপ্টার আছে, বিভিন্ন রকম ড্রোন আছে, এই সমস্ত কাজে, অর্থাৎ বিভিন্ন দেশের যে জলসীমা, সেই জলসীমা দিয়েও যাতে শত্রুরা প্রবেশ না করতে পারে সেই সংক্রান্ত একটা বিষয় কিন্তু খুব বেশিভাবে পরিলক্ষিত হয়। আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, আমার যেহেতু একটু অন্য প্রসঙ্গে কথা বলছি, আমার যেহেতু পড়াশোনা এখানে হয়নি, আমি অন্য স্টেটে পড়াশোনা করতাম, আসামে থাকতাম আমি। তো সেখানে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মোগল সাম্রাজ্যের পতনের নর্মালি আমরা অনেক কারণ জানি, যে ইন্টারনাল ডিস্টারবেন্স, মানসাবদারি প্রথা, জায়গিরদারি প্রথা, যোগ্য নেতৃত্বের অভাব, ইন্টারনাল রেবেলিয়ন, মানে রেবেল যারা আছেন তাদের মধ্যে, অনেক রকম কজ আমরা দেখাতে পারবো। সবাই মোটামুটি জানে যে কোনো সাম্রাজ্য ভাঙার পেছনে কিছু বেসিক কজ তো থাকবে, সেটা সবারই এক থাকে। কিন্তু আমাকে সেটা জিজ্ঞাসা করা হয়নি, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে ওটা সম্পূর্ণ ডিফারেন্ট। যদিও সেই প্রশ্নটা কুইজ কন্টেস্টে 2-1বার পার্টিসিপেট করার জন্য আমি জানতাম। সেটা হচ্ছে মুঘলদের কোনো নেভাল ফ্লিট ছিল না। আপনারা জানলে অবাক হবেন, এত বড় সাম্রাজ্য যারা এতদিন ভারতবর্ষকে শাসন করেছে তাদের কোনো নৌসেনা ছিল না। সেই জন্য দেখবেন ব্রিটিশরা, ফ্রেঞ্চরা, ডাচরা, পর্তুগিজরা বিভিন্ন কোস্টাল এরিয়াগুলো ভারতবর্ষের দখল করে নিয়েছে, এবং সেখান থেকে তারা অনবরত প্রত্যাঘাত করত, যেখানে কিন্তু শেষের দিকে মুঘল সৈন্যরা খুব একটা পেরে উঠত না, কোনো নেভাল ফ্লিট ছিল না। এই নেভাল কথাটা এই কারণে বললাম আপনাদের, যে আমাদের মেরিটাইম সিকিউরিটির জন্য ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম। এবং দেখবেন আপনারা, আমি এর আগে বলেছিলাম যে শনি যখন কুম্ভ রাশি দিয়ে পাস করবে তখন আমাদের এভিয়েশন সেক্টরে ব্যাপক ডেভেলপমেন্ট হবে। আপনারা ডেভেলপমেন্ট লক্ষ্য করেছেন। কিছুদিন আগে আমাদের প্রথম, আমি আপনাদের আগের দিনই এটা হিন্ট দিয়েছিলাম অনুষ্ঠানে, যে প্রথম যে দুর্ঘটনা একটি ঘটেছে আমাদের
ইন্ডিজিনাস এয়ারক্রাফট নিয়ে, তেজাস নিয়ে, সেটা নিয়ে একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সেটার এখনো ইনকোয়ারি চলছে, এটা আসলে বোঝা যাবে। এটা প্রথম দুর্ঘটনা এতদিনের, একটা 20 বছরের ফ্লাইটে। এটা কিন্তু একটা রেকর্ড, পৃথিবীর কোনো দেশের এই রেকর্ড নেই। যদিও আমাদের যে পাইলট ছিলেন, যে পাইলট অফিসার ছিলেন, তিনি কিন্তু সেফলি ইজেক্ট হয়ে গেছেন। এটা একটা বিরাট ব্যাপার, কারণ একটা পাইলট একজন প্লেনের থেকে কম দামি নয়, অনেক বেশি দামি। যাদের সামান্য ধারণা আছে, আমার সাবজেক্ট যেহেতু এই ফিল্ডে ছিল সামান্য বেশি, পাইলট হওয়া এত সোজা জিনিস নয়, এবং শনির খুব গুণ থাকতে হয়, তবেই একটা লোক পাইলট হতে পারে। আপনারা দেখবেন যে এই সময় আমাদের দেশের তথা পৃথিবীর বিভিন্ন দেশে, সেটা যাত্রীবাহী হোক, সেটা যুদ্ধ বিমান হোক, সেটা স্পেস ইন্ডাস্ট্রি, অর্থাৎ গ্লাইডিং যে সমস্ত জিনিস আছে, ড্রোন হোক বিভিন্ন রকম, বা আইসিবিএম হোক, আইসিএমআর হোক, সমস্ত কিছু জায়গায় না ব্যাপক ডেভেলপমেন্ট হবে, যেটা উড়ে যায়। যে সমস্ত জায়গায়, আপনাদের আরো একটা উদাহরণ দিচ্ছি, পরিযায়ী পাখি আসে, শীতকালে আসে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি এবছর ভারতবর্ষের অনেক জায়গায়, যে সমস্ত জায়গায় পরিযায়ী পাখি অনেক দূর থেকে আসে, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টেই আসে, তো এই পরিযায়ী পাখির সংখ্যা কিন্তু সাধারণ বছরের থেকে বেশি ছিল এবছর। তো এগুলোকে আমি এই জন্য অ্যাস্ট্রোলজি যারা করেন, যারা মাঝে মাঝে ফোন করে বলেন আপনি কি শেখান, তো এগুলো তো আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমার গুরুদেব আমাকে হিন্ট দিতেন বিভিন্ন রকম। আপনারা যারাই শিখতে চান তারা এগুলো খেয়াল রাখবেন, আপনার চারপাশে যা ঘটছে তা অ্যাস্ট্রোলজির কিছু বাইরে নয়, যা ঘটছে সব এর মধ্যে ইনকর্পোরেটেড আছে। আচ্ছা, তাহলে আমাদের মেরিটাইম সিকিউরিটি এইসব জায়গায় অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, এবং যারা বিভিন্ন রকম ধরুন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ড্রোন এ সমস্ত বানানোর ক্ষেত্রে, হ্যাঁ, মানুষ ফ্লাইং করার ক্ষেত্রে, বা বিভিন্ন ফ্লাইং অবজেক্ট বানানোর ক্ষেত্রে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এ সময় দেখবেন ব্যাপক ডেভেলপমেন্ট আপনারা শুনতে পাবেন বা বুঝতে পারবেন। আমাদের যদি বেশ যে হরোস্কোপের আমাদের বই দেখেন, তাহলে সেখানে কিন্তু সমস্ত জায়গায় আপনারা কতগুলো জিনিস পাবেন, যে স্যাটার্ন এবং বৃহস্পতি যদি কোনোভাবে কম্বিনেশন তৈরি হয়, সেটা নক্ষত্রভাবে হোক, দৃষ্টি বিনিময়, স্থান বিনিময়, সহাবস্থান, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত কেমিক্যাল, মেডিসিন, এ সমস্ত ইন্ডাস্ট্রি আছে, এদের কিন্তু ব্যাপক গ্রোথ পরিলক্ষিত এক্ষেত্রে তো হবেই, কারণ এটা শনির নিজের মূল ত্রিকোণের ঘর। বা ধরুন আমাদের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, তারপরে ডক্টররা আছেন, নার্সরা আছেন, তারপরে বিভিন্ন রকম ধরুন ডায়াগনস্টিক সেন্টার আছেন, বিভিন্ন ল্যাবরেটরি আছেন, এই সমস্ত সেকশনের সাথে যুক্ত মানুষদের কিন্তু উন্নতি হবে। এবং এই সমস্ত যে বিদ্যুৎ মানুষ যারা অন্যান্য সাধারণ মানুষকে সেবা দেন, সেই সেবার মান এবং উৎকর্ষতা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ মানুষকে যত কম কষ্ট দিয়ে হোক তার চিকিৎসা কিন্তু করা সম্ভব হবে। এবং আমাদের যে সমস্ত মারণ রোগ বলে আমরা পরিচিত থাকি, যেমন ধরুন ক্যান্সার আছে বা একাধিক আছে, এই সমস্ত রোগের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য কিছু ওষুধপত্র বা তার কিছু প্রায়োগিক জায়গা তৈরি হওয়ার মতন কিন্তু যোগ আছে। অর্থাৎ যতটা দিন উইথস্ট্যান্ড করানো যেতে পারে বিষয়টি, বা তার থেকেও একটু বেশি এখতিয়ারে, যেটা জনস্বার্থে। দেখবেন আমি যে কটা কথা বলেছি সেই সব কটা কিন্তু মানুষের মঙ্গলার্থে বলা, সব কটা। সেটা অ্যাজিটেশন মানে যেটা সাধারণ, সেখান থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছেন, সেটা সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, যে কোনো প্রতিষ্ঠান, ইভেন বাড়ির ক্ষেত্রেও যিনি অ্যাডমিনিস্ট্রেশন সামলান, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরুন যারা বিভিন্ন ডিফেন্স সেক্টরে আছেন, প্যারামিলিটারি, মিলিটারি, মানে পুলিশ, যে বিভিন্ন যে যে সেক্টরে, এই সেক্টরের কিন্তু
মানে কাজের ক্ষেত্রে উৎকর্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের যে পরিষেবা, এটা কিন্তু সে যথার্থ পরিষেবা পাবে। তার সাথে মনে করুন বিভিন্ন জুডিশিয়ারি জায়গা, কোয়াসি জুডিশিয়ারি যে সমস্ত জায়গা আছে, সেখান থেকেও কিন্তু, বা বিভিন্ন রকম ট্যাক্স রিফর্ম, যেটা আমি আগেও বলেছি, এই সমস্ত সেক্টর থেকেও কিন্তু অভূতপূর্ব আপনি পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। এবং খুব খুব মানুষের জন্য যথেষ্ট উপযোগী আইন কানুন তৈরি হবে বা রুলস ফ্রেম হবে, যার দ্বারা কিন্তু মানুষের সার্বিক ডেভেলপমেন্ট যাতে হতে পারে। মোটের ওপরে এই প্ল্যানেটের সাথে মানে এই গোচর কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং আমাদের অন্তত 4-4.5 মাসের জন্য কিন্তু একটা ভালো ফল প্রদান করবে। আমি একটু আপনাদের লগ্ন রাশি ভিত্তিক এবার বলে দিচ্ছি, একটু শুনে নেব। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই গোচর কিন্তু মোটের উপরে বেটার গোচর। বাইরে থেকে কাজের যোগ আসতে পারে বা হায়ার স্টাডিজের জন্যও কিন্তু আপনি যেতে পারেন বাইরে পড়াশোনা করতে। চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা নেবেন, বিশেষত কোমর থেকে ডান পা বরাবর অংশ, লেগ লেন্থ বরাবর। আর যেখানেই যান না কেন সেখানে একটু প্রপার খুঁটিনাটি যতটা সম্ভব তার অথেন্টিসিটি সম্পর্কে জেনে তারপরে সেই কাজ করলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আর একটা জিনিস বলবো, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাথে কখনো তাদের বিমুখ কথা বা তাদের সাথে তর্ক করা অতিরিক্ত, এই ধরনের প্রবণতা থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন, না হলে সমস্যা আসতে পারে। আর একটা জিনিস, অফিসের ক্ষেত্রেও সেটা মেনটেন করবেন এবং আপরাইট হবেন, সময়কে মূল্য দেবেন যতটা পারবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই গোচর কিন্তু মোটের ওপরে ভালো গোচর। তবে যে বিষয়ে সাবধান থাকা উচিত সেটা হচ্ছে মানিটারি ডিলিংসের ক্ষেত্রে। স্পেশালি আপনি যদি কোনো প্রপার্টি সেল পারচেস করেন তাহলে সেক্ষেত্রে দাম দর এগুলো ভালো করে জেনে নেওয়া বা এই সংক্রান্ত কার্যপ্রণালীর মধ্যে একটা মিনিমাম একটা বিজ্ঞ লোকের অবস্থান থাকা, যিনি জানেন, আপনি সব জানেন এরকম ব্যাপার না ভেবে ইগো ত্যাগ করে সেটা করা উচিত। তাহলে আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন, যেটাই করুন না কেন, সেল বা পারচেস। আপনি যদি কোনো ধরুন কোনো পুরনো কোনো জিনিস, বাড়ি বা এরকম কিছু কিনতে চান, তাহলে তার বাস্তু সংক্রান্ত বিষয় কিন্তু প্রপারলি চেক করে তারপরেই পারচেস করবার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে বেশি উদ্বিগ্নতা রাখবেন না বা তাদের হায়ার এডুকেশনের জন্য বেশি চিন্তা করবার প্রয়োজন নেই, সেটা কিন্তু অটোমেটিক্যালি হবে, একটু স্লো হবে কাজটা। আর যদি কোনোভাবে নিজের কোনো প্রপার্টি এক্সটেনশন, মানে বাড়ি ধরুন বাড়াবেন, কোনোভাবে কোনো ফ্লোর এক্সটেনশন করবেন বা একটা ফ্ল্যাট আছে পাশে আর একটা ফ্ল্যাট নিয়ে সেটাকে কনজুগেট করবেন, তাহলে কিন্তু আপনি এ সময় করতে পারেন, আপনার জন্য ভালো সময় আছে। লিভার সংক্রান্ত সমস্যায় যদি আপনার কোনো থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু মাঝারি প্রকৃতির সময় দেবে। দুটো দিক আছে, যে দুটো দিক থেকে আপনি ভালো ইফেক্ট পাবেন সেটা হচ্ছে যারা ওভারসিজে চাকরি করে, যারা ধরুন বাইরের কোনো দেশের সাথে মানে সেল পারচেজের সাথে যুক্ত আছে, মানে ট্রেডিং করে, বা ধরুন কোনো ভোগ্যপণ্যের ব্যবসা করে, বা কোনো ইনস্টিটিউশন আছে সেই সংক্রান্ত কোনো ব্যবসা আছে, তাহলে কিন্তু খুব ভালো ফল আপনাকে প্রদান করবে। আর একটা আছে, যদি কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি বা এই রিলেটেড কাজ করেন তাহলে সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। নেগেটিভ দিক যেটা আছে সেটা হচ্ছে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কোনো বড় বিনিয়োগ করবার আগে আপনার স্ট্যাচার অনুসারে এটা কিন্তু একটু দেখে নেবেন, না হলে কিন্তু সেটা ভুল হতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের কোনোভাবে কোনো বড় রিউমেটয়েড বা ধরুন আর্থারাইটিস নর্মাল এই সংক্রান্ত সমস্যা আছে এবং কোনোভাবে কোনো অপারেশন বা রিলেটেড আছে, তারা কিন্তু পারলে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেবেন সেই সংক্রান্ত বিষয়ে, বা যথেষ্ট মানে ভালোভাবে চিকিৎসার ফলো আপ করা সেগুলো দেখবেন।
আর হাইপার টেনশনের বিষয়ে যাবেন না, এই সময় কিন্তু একটু হাইপার টেনশন আপনাদের বেশি রকম থাকবে। তো দুটো দিক তুল্যমূল্য বিচার করে চলবেন। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপরে খারাপ সময় নয়, তবে সব কাজ হতে দেরি হবে, স্লো হয়ে হবে। যেহেতু বৃহস্পতি আপনার 6th হাউসেরও লর্ড, সুতরাং প্রত্যেক দিনের কাজের মধ্যে প্রাথমিক বাধাবিঘ্নতার মধ্যে দিয়ে কাজ কিন্তু পজিটিভ জায়গায় পৌঁছাবে। শনি অন্তত যতদিন মার্গী গতিতে আছে, মানে মানে স্ট্যাটিক পজিশনে না চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু ফল দেবে। শনি বকরি হলে কিন্তু এই আটকে থাকা বা স্লো হয়ে থাকার প্রবণতাটা একটু বেশি বাড়বে। আর প্রপার্টির যোগ আছে আপনার এন্টায়ার মে মাস, জুন মাস, জুলাই মাস। কোনো ইমুভেবল প্রপার্টি, স্পেশালি কোনো কমার্শিয়াল প্লেস, কোনো গ্যারেজ, কোনো হাউস, যেটাকে আপনি অর্থ উপার্জনের জন্য ব্যবহার করবেন, সেই সংক্রান্ত আপনার কিন্তু যোগ রয়েছে। তবে প্রপারলি কাগজপত্র দেখে নেবেন, কারণ রাহু আপনার কেতু আপনার 2nd হাউসে বসে রয়েছে। পরিবারের মধ্যে বিশেষত স্ত্রীর সাথে সম্পর্ক কিন্তু, এটা মেলদের বলছি, সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। ইভেন স্পাউসদের সাথে, সন্তানদের সাথে সম্পর্কও কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব। স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু পুরুষদের বলছি, বিশেষত বেশি গুরুত্ব প্রদান করবেন। আর একটা অংশ বলে রাখি, এটা হচ্ছে আপনার পিতার বয়স যদি 66 বছরের বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, রেগুলার চেক আপের দিকে নজর দেবেন। আপনার বাড়িতে যদি কোনো পুরনো জিনিস, এমন কোনো বিশেষত কাঁচ জাতীয় বস্তু এরকম কিছু থাকে, এটা ভেঙে গেছে কোনোভাবে ব্রোকেন, তাহলে সেটা বাড়ি থেকে বার করে দেবেন, কোনোভাবেই বাড়িতে রাখবেন না। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, মোটের ওপরেই গোচর কিন্তু ভালো ফল দেবে। আপনাকে উচ্চ পদে আসীন করতে পারে, আপনার প্রমোশন, আপনার মানিটারি ইনক্রিমেন্ট, বা আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্র প্রস্তুত হতে পারে আরও বড়োভাবে। আপনি যদি কোনোভাবে আপনার ডোমেইন শিফট করতে চান ব্যবসার বা চাকরির, তার জন্য খুব বেটার সময় এটি আছে। এবং সব দিক থেকে আপনার কিন্তু উৎকর্ষতা বৃদ্ধি করবে, বাট যে গতি থাকবে সেটা মধ্যম আকারে থাকবে, খুব স্পিড হবে না, আবার খুব স্লো হবে না, মধ্যম আকারে থাকবে। সুতরাং সেই গতির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবার চেষ্টা করবেন। যাদের ডাইজেস্টিভ পার্টে, যে কোনো অর্গানে, একদম জিহ্বা থেকে একদম অ্যানাস পর্যন্ত যাদের প্রবলেম আছে, যার যে অংশে, সেই অংশে যত্ন নেবেন। বিশেষত বেশি রিচ খাবার চেষ্টা করবেন না খাওয়ার, বা খাবারের সময়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সামঞ্জস্য বিধান করে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলি, যে সাইনাসের সমস্যা আছে তারাও কিন্তু নজর দেবেন, ডান দিকের লাঙের দিকেও কিন্তু নজর দেবেন। যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক বা এই ধরনের সমস্যা রয়েছে, তারাও কিন্তু প্রপারলি চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু আপনার জন্য মধ্যম আকারে ফল দেবে। মধ্যম বলতে, বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়ার পরে আপনি হয়তো ভাবতে পারেন আপনার 9th হাউসে যাচ্ছে, সুতরাং সর্বোৎকৃষ্ট ফল আপনাকে দেবে অনেক দিন পরে। তার কিছু ফল তো আপনাকে অবশ্যই প্রদান করবে দশা বিশেষে, ক্ষেত্র বিশেষে, কিন্তু যেটা সব থেকে বেশি করবে সেটা হচ্ছে আপনাকে অত্যন্ত ফ্রাস্ট্রেট করবে, অর্থাৎ ইমপেশেন্ট করবে, এবং কাজের সাথে লেগে থেকে কাজটাকে এক্সিকিউট করার মতন ধৈর্য বা স্থৈর্য দুটোরই কিন্তু অভাব সেক্ষেত্রে পরিলক্ষিত হবে। আপনি সেটাকে পুরোপুরি বাইপাস করে যেতে পারবেন না। তো যাই হোক, সেটা ওয়ান অফ দ্য সাইডস। আর আরেকটা দিক হচ্ছে, আপনি যদি চাকরি করেন এবং কোনো অথরাইজড পোস্টে চাকরি করেন, তাহলে অবশ্যই নিজের কাজ এবং নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের বিন্যাসের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। অফিসিয়াল যে রিলেশন আছে সেটা কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যেন না আসে, সেটাও খেয়াল রাখবেন। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবেন। বিশেষত আপনি যদি জাতিকা হন, আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। ইভেন
আপনার শ্বশুর বাড়ির সাথেও বুদ্ধি করে চলবেন, যাতে কোনোভাবে আপনার মধ্যে ইরিটেশন বা কোনোভাবে ব্রিচ অফ পেশেন্স এগুলো যাতে না ঘটে। অর্থোপেডিক জায়গা থেকেও সাবধান থাকবেন, বিশেষত লোয়ার পোর্শনে। সিংহ তুলা লগ্ন রাশি জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই গোচর মোটের ওপরে ভালো, তবে এর কিছু ড্রব্যাক আছে। এই ড্রব্যাক একটা জিনিস বলতে পারি, এক্ষেত্রে আপনার হাতে মানি দেবে, কিন্তু মানির অধিকাংশটাই কিন্তু আপনাকে ধার করতে হবে। সেটা কোনো লেজিটিমেট ইনস্টিটিউটও হতে পারে, কোনো ব্যাংক থেকে ধার করলেন। চেষ্টা করবেন সেটার যাতে প্রপার ইউটিলাইজেশন হয়। অর্থাৎ যদি আপনি ব্যবসা ক্ষেত্রে লাগাতে চাইছেন সেই অর্থ, বা মনে করুন যে সেটা আপনি আপনার গৃহ নির্মাণ, যে ক্ষেত্রে আপনি সেই অর্থকে কাজে লাগাতে চাইছেন, সেটা যেন সেই ক্ষেত্রেই লাগে, অন্যথায় যেন না হয়। এক্সপেন্ডিচারের মাত্রা অত্যন্ত আপনার বাড়িয়ে দেবে, একটু এক্সট্রাভ্যাগেন্টও করে দিতে পারে, একটু ভোগ্যপণ্যের দিকে বেশি ঝুঁকতে পারে। দেখুন, তুলা জানে যে জীবন কিভাবে বাঁচতে হয়, ঠিক আছে? এটা নর্মালি বলছি, এভাবে বলি না আমি কখনো, কিন্তু তারা জানে। সুতরাং এই জানার ক্ষেত্রে না, তারা মেটেরিয়াল লাইফের দিকে এত বেশি ইনক্লাইন্ড হয়ে যায়, যেহেতু 6th হাউসে গিয়ে আপনার লগ্নপতি তুঙ্গ হবে। সুতরাং আপনার মধ্যে কিন্তু কিছু মানে জ্ঞানের অভাব করে দেবে যখন আপনি পয়সা কড়ি খরচা করবেন, সেই ব্যাপারটাতে একটু বেশি পরিমাণে নজর দেবেন। যাদের ক্ষেত্রে ব্লাড সুগার, প্রস্টেট এই সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা কিন্তু বেশ শরীর স্বাস্থ্যের প্রতি চেষ্টা করবেন নজর দেওয়ার। ইভেন যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, 56-57 বছরের বেশি বয়স হলে, অর্থাৎ বৃহস্পতি যদি 5বারের বার অতিক্রম করার অবস্থায় থাকে, তাহলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেবেন, আমি যে জায়গাগুলোকে বললাম। আর হাঁটুর অংশে কিন্তু যদি কোনোভাবে কোনো সমস্যা ডাক্তারবাবু যদি বলেন যে সেটার কোনো রিপেয়ারেবল জায়গায় আছে, তাহলে তার নির্দেশ মেনে চলবে। শরীরকে বেশি বাল্কি হতে দেবেন না কোনোভাবে, তাহলেও কিন্তু রোগের পরিমাণ বাড়বে। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর মোটের ওপরে কাজের ক্ষেত্রে আপনাকে খুব ভালো রেকগনিশন দেবে। অর্থাৎ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, যাই করুন না কেন, সেটা কিন্তু আপনার যে ক্ষেত্র আছে, ডোমেইন আছে, সেখানে আপনি খুব সন্তুষ্টির সাথে কাজ করতে পারবেন, কিন্তু হিউজ কাজের প্রেশার থাকলেও কিন্তু আপনার মধ্যে একটা অদ্ভুত সন্তুষ্টি থাকবে, এবং কাজের দ্বারা যে আপনার যে উপার্জন হবে, সেটাকে কিন্তু আপনি নিজের কাজে তথা আপনার ফ্যামিলির কাজে কিন্তু মোটামুটিভাবে ইউটিলাইজ করতে পারবেন। এই একটা খুব ভালো দিক আছে। কিন্তু নেগেটিভ দিক হচ্ছে, যেটা হচ্ছে আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রেশার থাকবে কাজের বাইরেও, বাড়িরও কিছু প্রেশার আপনাকে নিতে হবে। সেই প্রেশারের জন্য আপনি অনেক সময় ফামলিং করে ফেলতে পারেন, ডাইলেমায় ভুগতে পারেন। তো সেই ব্যাপারটা একটু সাবধানে চলবেন। তবে বিবাহের যোগ আপনাকে খুব ভালো দেবে 17ই এপ্রিলের পর থেকে। তো সেই যোগে আপনার যদি ইচ্ছে থাকে, তাই এই সময়ের মধ্যে পাত্রপাত্রী যিনি হন, ভালো যোগ আছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, গল ব্লাডার এবং লিভারের লোয়ার পার্ট থেকে সাবধান থাকবেন। যাদের কোলনে সমস্যা রয়েছে, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই গোচর মোটের উপরে বেটার ইন দ্য সেন্স, আপনার স্পিরিচুয়াল ইনক্লিনেশন কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে দেবে, এবং প্রচুর পরিমাণে নিজের সাবজেক্টের বাইরের জিনিস সম্পর্কে আপনার জানার বা বোঝার বা সেই সংক্রান্ত জিনিসের প্রয়োগেরও কিন্তু মানসিকতা খুব ভালোভাবে তৈরি হবে, এবং সেটা আপনি যথার্থ প্রয়োগ করতেও পারবেন। তার দ্বারা লাভও আপনি কিন্তু মানে মেটেরিয়াল প্রফিটও রাখতে পারবেন, আবার সেটাকে যদি স্পিরিচুয়াল দিকে নিতে যান, সেই সংক্রান্ত প্রফিটও কিন্তু আপনি পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, কোনো কোনো ধরুন কনসালটেন্সি, কোনো নির্মাণ শিল্পের সাথে যুক্ত রয়েছেন, বা নির্মাণ শিল্প বলতে যেখানে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা করেন আর কি, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় পাবে। যারা বিভিন্ন রকম টাকা পয়সা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করে লেজিটিমেট প্রসেসে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। যারা বিভিন্ন জুডিশিয়ারি বা এই সংক্রান্ত জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেন, তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। পরিবারের মধ্যে আপনি খুব পিভটাল রোল কিন্তু এ সময় মানে প্লে করতে পারবেন, এবং সেটা পজিটিভ।
শরীরের দিকে শুধু বলবো যে কোনোভাবে লিভার যদি ফ্যাটি হয় বা এই সংক্রান্ত কোনো প্রবলেম থাকে বা নার্ভের যদি কোনো সমস্যা অনুভূত হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, এই গোচর কিন্তু মোটের ওপরে আপনার পরিবারের নতুন সদস্যের আগমন ঘটতে পারে। আপনি যদি সেই বয়স সীমার মধ্যে থাকেন, এটা আপনার জন্য খুব পজিটিভ একটা মুভ আছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার একাধিক মুখ এই সময় কিন্তু তৈরি হওয়ার যোগ রয়েছে, সেটাও যথেষ্ট পজিটিভই আমি বলবো। তার সাথে যেটা রয়েছে আর কি, মনে করুন আপনি যদি যেরকমই আপনার যে স্পাউস, তার যে ফ্যামিলি, সেখানের কোনো হেল্পের দ্বারা আপনি যদি কোনো ব্যবসা করেন বা সেলফ এমপ্লয়েড হন, যাই করুন না কেন, সেই পয়সা কিন্তু সেখানে বিনিয়োগ করে আপনার কাজের মাত্রাকে আপনি বৃদ্ধি করতে পারবেন। সেটাও কিন্তু খুব পজিটিভ জায়গা আপনার রয়েছে। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে নতুন গৃহ নির্মাণ, গৃহসজ্জা, বা ধরুন আপনার বাড়ির যে আসবাবপত্র তার ক্ষেত্রে মডার্নাইজেশন, সেই সংক্রান্ত কাজও আপনি করতে পারবেন। যারা বিভিন্ন ধরুন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় রয়েছে, বা যারা বিভিন্ন রকম ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য খুব ভালো সময় আছে। কিডনি সংক্রান্ত বিষয়ে যত্ন নেবেন এবং নিয়মিত বয়স যদি 40 পেরিয়ে যায় অবশ্যই নিয়মিত ডক্টরের, বিশেষত ডাইজেস্টিভ পার্টে কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে দেখছেন যে কোনোভাবে অস্টিওপোরোসিস আছে, অস্থি সংক্রান্ত জায়গা খারাপ আছে, ব্লাড প্রোডাকশন কম আছে, বোন ম্যারোতে সমস্যা রয়েছে, একাধিক অস্থি সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা কিন্তু প্রপার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেইগুলো মেনে চলবেন। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই গোচর যথেষ্ট ভালো ফল প্রদান করবে, স্পেশালি কাজ এবং ব্যবসার জায়গা অত্যন্ত। তবে বাড়ি থেকে কিন্তু আপনাকে ডিভিয়েট করিয়ে দেবে। বাড়িতে আপনাকে খুব কম সময় আপনি এই সময় দিতে পারবেন, আপনাকে অনেক বেশি সময় দিতে হবে আপনার কাজের জায়গায়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের কাজের যে একটা বলতে পারেন একটা খরা জায়গা ছিল, সেটা বেশ কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে, যাদের একটু দশা বেটার আছে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোতে অনেকটা সফল হবেন। আমি অন্তত বলবো 45%-এর মতন স্ট্রেংথ আছে এ সময়, যদি দশাগত সময় সিঙ্ক্রোনাইজেশন যদি আপনার এজের সাথে থাকে তাহলে কিন্তু আপনি সেটা পারবেন। নতুন বিনিয়োগ করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে নতুন প্রসার আপনি ঘটাতে পারেন। আপনি যদি কোনো অনেক বড় টাইপের ব্যবসা করেন তাহলে সেই ব্যবসার ক্ষেত্রে অনেক একাধিক অ্যান্সিলিয়ারি জাতীয় ছোটোখাটো ব্যবসাও তার সাথে যুক্তভাবে করতে পারেন। সব দিক থেকে কিন্তু আপনার অর্থ বৃদ্ধি এবং আপনার যে পরিধি, অন্তত কর্মের দিকের পরিধি, সেটা কিন্তু বৃদ্ধির যোগ এক্ষেত্রে নির্দিষ্ট হচ্ছে। তবে যে বিষয়ে নজর দেবেন সেটা হচ্ছে পরিবারের দিকে নজর দেবেন, স্ত্রীর প্রতি, পুরুষদের ক্ষেত্রে স্পেশালি বলছি, স্ত্রীর প্রতি নজর দেবেন, বা স্ত্রীরাও তাদের স্বামীদের প্রতি নজর দেবেন, কিন্তু বিশেষত আমি পুরুষদের বলছি এটা। আর যদি একের বেশি সন্তান হয় তাহলে ছোট সন্তানের প্রতি বেশি নজর দেবেন। নজর দেওয়া স্বাস্থ্যের দিকে একটু লুক আফটার করবেন। আর নিজের আপার অ্যাবডোমেনে যে সমস্ত ডাইজেস্টিভ অর্গ্যান আছে সেগুলোর দিকে নজর দেবেন। যদি থাইরয়েডের সমস্যা থাকে সেই সংক্রান্ত খেয়াল রাখবেন আর কি। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই। এটা কিন্তু আমি মাঝারি টাইপের গোচর আপনাদের বলতে পারি। প্লাস্টিক আছে আপনাদের, যেটা বলি সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো পরিবর্তন দেবে, বা চাকরি ব্যবসার একদম পরিপূরকভাবে ডোমেইন চেঞ্জ করিয়ে দিতে পারে, বা চাকরির সাথে সাথে আপনি ব্যবসা, বা ব্যবসার সাথে সাথে চাকরি, এরকম ধরনের ডুয়াল প্রফেশনেও কিন্তু আপনি থাকতে পারেন, সেরকমও যোগ রয়েছে।
আপনাকে বাইরে যাওয়ার বা আপনার যেখানে জন্মস্থান সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার কিন্তু প্রবণতা এ সময় বৃদ্ধি পাবে। সেই ব্যাপারেও কিন্তু যোগ আসবে, তবে সেই যোগ কিন্তু বেটার আসবে। শুধু ভালো দশায় থাকলে একটু খতিয়ে দেখে তারপরে চলে যেতে পারেন। স্পাউসের সাথে রিলেশন কিন্তু বেটার রাখবেন, স্পাউসের ফ্যামিলির সাথেও রিলেশন বেটার রাখবার চেষ্টা করবেন। বুধ যখন এর পরে গিয়ে বকরি হবে সিংহের ঘরে, তারপরে কর্কটের ঘরে নেমে আসবে জুলাই আগস্ট নাগাদ, তখন কিন্তু আপনার হেলথের দিকে স্পেশালি মিডল লোয়ার অ্যাবডোমেন নজর দেবেন। আর যারা জাতিকা আছেন তাদের এই সংক্রান্ত বাদেও গাইনি সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখেন সেই সমস্যাতেও কিন্তু নজর দেবেন। যদি কোনোভাবে দেখেন যে অস্থি সংক্রান্ত সমস্যা আসছে, ভিটামিন D3 সংক্রান্ত, স্কিন সংক্রান্ত সমস্যা আসছে, তাহলে সে ব্যাপারেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি পারচেসের যোগ আছে, বিশেষত ইমুভেবল প্রপার্টি, খুব বড় নয় তবে যোগ রয়েছে। ইভেন ভেহিকেল পারচেসেরও যোগ রয়েছে, তবে সেটা কিন্তু ভালো ভেহিকেলের যোগ রয়েছে। ইভেন ভোগ্যপণ্য পারচেসেরও কিন্তু যোগ রয়েছে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।